সম্মানিত দর্শক, স্বাগতম। আমি নাদিয়া শারমিন। আজকের খবরের শুরুতেই থাকছে শিরোনাম, তারপর জানবো বিস্তারিত। ইতিহাস কি শুধুই জয়ীদের লেখা কোনো পাণ্ডুলিপি, নাকি এটি একটি জীবন্ত সত্তা যা বারবার ফিরে আসে তার অবমাননাকারীদের বিচার করতে? আজ আমরা উন্মোচন করব ত্রয়োদশ জাতীয় সংসদের ভেতর ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর 5 মিনিটের রহস্য, যেখানে একটি মন্তব্য আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে দিয়েছিল গোটা সংসদ কক্ষকে, যেখানে দম্ভ আর ইতিহাসের সত্য মুখোমুখি দাঁড়িয়েছিল। শুরুটা ছিল একদম সাধারণ একটি দিন, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব, কিন্তু মুহূর্তেই সেই শান্ত পরিবেশ হয়ে উঠল তপ্ত কড়াইয়ের মতো। মাইক পেলেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। সবাই আশা করেছিল তিনি নতুন বাংলাদেশের রূপরেখা দেবেন, কিন্তু তিনি যেন পকেট থেকে বের করলেন পুরনো সেই বিভাজনের বিষাক্ত নীল নকশা। ফজলুর রহমানের কণ্ঠস্বর ছিল অদ্ভুত এক অহংকারে পূর্ণ। তিনি যখন কথা বলতে শুরু করলেন, তখন গোটা সংসদ নিস্তব্ধ হয়ে গেল এক চরম বিস্ময়ে। ফজলুর রহমান এমন এক বিতর্কিত মন্তব্য করে বসলেন, যা শুধু রাজনৈতিক শিষ্টাচারকেই লঙ্ঘন করেনি, বরং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটকে সরাসরি আঘাত করল। তিনি অত্যন্ত দাম্ভিকতার সাথে উচ্চারণ করলেন, মুক্তিযুদ্ধ যদি হয় হিমালয় পর্বত, তবে জুলাই গণ অভ্যুত্থান হল নিছক একটি টিলা। একবার ভাবুন, যে জুলাই মাসে কয়েক হাজার ছাত্রের তাজা রক্তে ঢাকার রাজপথ ভিজে গিয়েছিল, যে আন্দোলনে কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাকে একজন জনপ্রতিনিধি বলছেন কিনা নিছক একটি টিলা। হ্যাঁ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি, আমাদের শ্রেষ্ঠতম অর্জন। কিন্তু 2024 সালের জুলাই বিপ্লব কি কোনো সামান্য ঘটনা ছিল? এটি ছিল আধুনিক বিশ্বের এক সবচেয়ে নিষ্ঠুর ফ্যাসিবাদকে নিরস্ত্র হাতে পরাজিত করার মহাকাব্য। ফজলুর রহমানের এই হিমালয় বনাম টিলার তত্ত্ব শুধু একটি উপমা নয়, এটি ছিল নতুন প্রজন্মের আত্মত্যাগের ওপর এক চরম চপেটাঘাত। তিনি যেন সেই পুরনো রাজনৈতিক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটালেন, যেখানে নিজের অর্জন ছাড়া অন্যের লড়াইকে সব সময় ছোট করে দেখা হয়। কিন্তু ফজলুর রহমান সেখানেই থামেননি। দম্ভ যখন মানুষের বুদ্ধিকে গ্রাস করে, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তিনি সরাসরি আক্রমণ করে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামকে। তার ভাষ্য ছিল এমন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামাত সমর্থন করতে পারে না, যদি কেউ করে তবে সে ডাবল অপরাধী। এই কথাটি বলা মাত্রই যেন বারুদের স্তূপে দেশলাইয়ের কাঠি পড়ে। সংসদ কক্ষেই তাপমাত্রা যেন মুহূর্তেই 100 ডিগ্রি ছাড়িয়ে গেল। শুরু হলো নজির বিদৃশ্য হট্টগোল। ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের মধ্যে চরম বাগবিতণ্ডা টানা 5টি মিনিট। হ্যাঁ, 5টি মিনিট ধরে সংসদের ভেতর যে বিশৃঙ্খলা চলল, তা সাম্প্রতিক ইতিহাসে বিরল। স্পিকারকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে খোদ সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করতে হলো পরিবেশ শান্ত করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, কেন ফজলুর রহমান এই মুহূর্তে দাঁড়িয়ে এমন বিতর্কিত এবং আক্রমণাত্মক অবস্থান নিলেন? তিনি কি জানতেন না যে এই গালিটি গত 15 বছর ধরে শেখ হাসিনা তার বিরোধী সব পক্ষের বিরুদ্ধে ব্যবহার করে আসছিলেন? এই বিশৃঙ্খলার মাঝেই হঠাৎ ফ্লোর চাইলেন একজন মানুষ, যার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর মুহূর্তেই পুরো সংসদকে স্তব্ধ করে দিল। তিনি আর কেউ নন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু তিনি কি বললেন? তিনি কি পাল্টা আক্রমণ করলেন, নাকি এমন কোনো প্রশ্ন করলেন যা ফজলুর রহমানের সমস্ত অহংকারকে চূর্ণ করে দিল? পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান যখন কথা বলতে শুরু করলেন, তার কণ্ঠে কোনো চিৎকার ছিল না, ছিল এক গভীর বিষাদ। তিনি সরাসরি ফজলুর রহমানের চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার বক্তব্যে আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ আমি নিজেও একজন শহীদ পরিবারের সন্তান। আমার পরিবারও দেশের জন্য রক্ত দিয়েছে। এই একটি বাক্য যেন পুরো সংসদের দৃশ্যপট বদলে দিল। যারা এতক্ষণ চিৎকার করছিলেন, তাদের মুখও যেন শুকিয়ে গেল। ডাক্তার শফিকুর রহমান এরপর ছুড়ে দিলেন সেই অমোঘ প্রশ্ন, মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কোন দল করবে, কার আদর্শ লালন করবে, এটা কি আপনি বা আপনার দল ঠিক করে দেবেন? দেশপ্রেমের এই একচেটিয়া সার্টিফিকেট দেওয়ার ঠিকাদারি আপনারা কোথায় পেলেন? এটি কেবল জামাতের আমিরের প্রশ্ন ছিল না, এটি ছিল সেই প্রতিটি নাগরিকের, যারা দীর্ঘকাল ধরে মুক্তিযুদ্ধের চেতনার নামে চালানো রাজনৈতিক ব্যবসায় অতিষ্ঠ। তিনি বুঝিয়ে দিলেন, দেশপ্রেম কারো পৈতৃক সম্পত্তি নয়,
অথচ ফজলুর রহমান যেন সেদিন নিজেকে ইতিহাসের একমাত্র রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তবে এই পুরো নাটকের সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে ডক্টর শফিকুর রহমানের নীরবতার মধ্যে। তিনি ভদ্রতা দেখিয়ে অনেক ঐতিহাসিক সত্য এড়িয়ে গেছেন, কিন্তু একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব সেই ধামাচাপা দেওয়া সত্যকে সামনে আনা। বিএনপি আজ যাদের রাজাকার বলে গালি দিচ্ছে, আসুন তাদের নিজেদের একটু ময়না তদন্ত করা যাক। ফজলুর রহমান হয়তো ভুলে গেছেন তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন প্রথম সরকার গঠন করেন তখন তিনি কাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে শাহ আজিজুর রহমান, যিনি ১৯৭১ সালে সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, তিনি জাতিসংঘে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হয়ে দালালি করেছিলেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকে বলেছিলেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। সেই ঘোরতর স্বাধীনতা বিরোধী মানুষটি ছিলেন বিএনপির প্রথম প্রধানমন্ত্রী। শুধু শাহ আজিজ নন, বিএনপির প্রথম কমিটিতে অন্তত ১০ থেকে ১২ জন এমন নেতা ছিলেন যাদের মূল শিকড় ছিল মুসলিম লীগের ভেতর, যারা ১৯৭০-এর নির্বাচনে পাকিস্তানের অখণ্ডতার জন্য লড়াই করেছিলেন। ফজলুর রহমান যখন সংসদে দাঁড়িয়ে রাজাকারের সার্টিফিকেট বিলি করছিলেন, তখন কি তার মনে পড়েনি সালাহুদ্দিন কাদের চৌধুরীর কথা, যার মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হয়েছে এবং যিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন? তার চেয়েও বড় আইরনিক বিষয় হল, ফজলুর রহমান আজ যেই সংসদে বসে ভাষণ দিচ্ছেন, ঠিক সেই সংসদেই বিএনপির টিকিটে নির্বাচিত হয়ে বসে আছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে উম্মাম কাদের চৌধুরী। তাহলে কি ফজলুর রহমানের যুক্তি অনুযায়ী তার নিজের দলের সংসদ সদস্য ডাবল অপরাধী নন? জামাত আমির চাইলে সেই মুহূর্তেই ফজলুর রহমানের চোখে আঙুল দিয়ে এই ঐতিহাসিক সত্যগুলো দেখিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন এই নীরবতা? এটি কি রাজনৈতিক দূরদর্শিতা নাকি কোনো গোপন সমঝোতা? এই প্রশ্নটি আমরা পরের পর্বের জন্য তুলে রাখলাম। তবে আজকের এই আলোচনার শেষে একটি বড় প্রশ্ন থেকেই যায়, যে রাজাকার কার্ড খেলতে গিয়ে শেখ হাসিনাকে গণভবন ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, বিএনপি কি তবে সেই একই পতনের পিচ্ছিল পথে পা রাখল? সংসদের সেই তপ্ত মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান যখন ফজলুর রহমানের প্রশ্নের মুখে দাঁড়িয়ে আবেগঘন উত্তর দিচ্ছিলেন, তখন রাজনৈতিক বিশ্লেষকদের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল: জামাত আমির কেন এতটা রক্ষণাশীতক? কেন তিনি বিএনপির সেই অন্ধকার ইতিহাস টেনে এনে পাল্টা আক্রমণ করলেন না, অথচ তার হাতে ছিল তুরুপের তাসের মতো সব তথ্য? সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের বিএনপির সাথে সম্পৃক্ততা কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা কমিটির মুসলিম লীগ কানেকশন, এগুলো তো ওপেন সিক্রেট। ভেতরের খবর হলো, জামায়াতে ইসলামী বর্তমানে এক নতুন রাজনৈতিক সমীকরণের ওপর দিয়ে হাঁটছে। তাদের এই নীরবতা হয়তো কোনো বড় মুসলেহাত বা আপোষকামিতার অংশ। তারা ভাবছে এই মুহূর্তে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে বিএনপির সাথে যে ভঙ্গুর সম্পর্কটুকু টিকে আছে তাও ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু রাজনীতিতে কি অতিরিক্ত ভদ্রতা সবসময় ফলদায়ক? জামায়াতের এই ডিফেন্সিভ অবস্থান তাদের তৃণমূল কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা আর ক্ষোভের জন্ম দিচ্ছে। কর্মীরা ভাবছে, সংসদে দাঁড়িয়ে সরাসরি অপমানিত হওয়ার পরও কেন নেতৃত্ব এতটা নমনীয়? ফজলুর রহমানের এই রাজাকার সম্বোধন এবং জুলাই বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করার মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাথে। ইতিহাসের পাতা উল্টান। ২০২৪-এর সেই জুলাই মাসে যখন কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা রাস্তায় নামল, তখন শেখ হাসিনা দম্ভর সাথে প্রশ্ন করেছিলেন, রাজাকারের নাতিপুতিরা ছাড়া আর কারা আন্দোলন করছে? সেই একটি বাক্যই যেন হাসিনার ক্ষমতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল। আজ ফজলুর রহমান যখন সেই একই ভাষায় শহীদদের রক্তকে তুচ্ছতাচ্ছিল্য করেন, তখন প্রশ্ন ওঠে, বিএনপি কি তবে আওয়ামী লীগের বি টিম হিসেবে আত্মপ্রকাশ করছে? শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্ত্র বানিয়েছিলেন, আর আজ বিএনপি তারাও কি সেই একই পুরনো অস্ত্রের ধার পরীক্ষা করছে? তারা ভুলে গেছেন যে ছাত্র জনতার রাজপথের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তারা কিন্তু কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি। তারা এসেছিল একটি নতুন বাংলাদেশ করতে, যেখানে বিভাজনের রাজনীতি থাকবে না। সময়টা ২০২৬ সাল। স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের বহু পরে। এই নতুন প্রজন্মের কাছে রাজাকার বা মুক্তিযুদ্ধের চেতনা শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়, তাদের কাছে দেশপ্রেম মানে হলো অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান, জ্বালানি সংকট থেকে উত্তরণ এবং আইনের শাসন।
অথচ সংসদে দাঁড়িয়ে ফজলুর রহমানরা যখন এখনও সেই পুরনো বাইনারি বা বিভাজন নিয়ে কামড়াকামড়ি করেন, তখন তার নতুন প্রজন্মের কাছে অত্যন্ত হাস্যকর এবং বিরক্তিকর মনে হয়। ফজলুর রহমান হয়তো বুঝতে পারছেন না তার এই পুরনো রাজনৈতিক খেলা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর পালস বুঝতে ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষ চায় উন্নয়ন এবং স্থিতিশীলতা। তারা চায় এমন এক সংসদ যেখানে মানুষের অভাব অভিযোগ নিয়ে কথা হবে, যেখানে লুটপাট হওয়া অর্থের বিচার হবে। কিন্তু তার বদলে যখন সংসদে সস্তা ইমোশনাল গালিগালাজ চলে, তখন তা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমিয়ে দেয়। ফজলুর রহমানের এই দম্ভ কি তবে বিএনপির জন্য বুমেরাং হতে চলেছে? আসুন একটু গভীরে গিয়ে দেখি। বিশ্লেষকদের মতে বিএনপির ভেতরেও একটি গ্রুপ আছে যারা ফজলুর রহমানের এই বক্তব্যে বিব্রত, কারণ বিএনপি দীর্ঘদিন ধরে একটি লিবারাল ইমেজে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু ফজলুর রহমানের মতো উগ্রবাদী এবং দাম্ভিক নেতারা সেই প্রচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছেন। তিনি যখন জামাতকে আক্রমণ করেন, তখন তিনি আসলে শুধু একটি দলকেই আক্রমণ করেন না, বরং 2024-এর সেই অভূতপূর্ণ জাতীয় ঐক্যকেও আঘাত করেন, যে ঐক্যের ওপর ভর করে স্বৈরাচার বিদায় নিয়েছে। বিএনপি কি তবে ইতিহাস থেকে কোনো শিক্ষাই নেয়নি? জুলাই বিপ্লবের শহীদদের রক্তকে টিলার সাথে তুলনা করা কি শুধু তার ব্যক্তিগত মতামত, নাকি দলের কোনো গোপন স্ট্র্যাটেজি? যদি এটি দলের অবস্থান হয়, তবে ধরে নিতে হবে বিএনপি জনগণের ক্ষোভের আগুনে ঘি ঢালছে। যে আগুনের লেলিহান শিখায় শেখ হাসিনা ভস্মীভূত হয়েছেন, সেই আগুন কিন্তু এখনও নির্বাপিত হয়নি। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার স্বপ্নে বিভোর হয় যখন কেউ রাজপথের ইতিহাসকে ছোট করে দেখে, ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না। ফজলুর রহমানের এই আস্ফালন আগামী দিনের রাজনীতিতে এক বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে। সংসদে এই প্রথম কোনো বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই বিপ্লবকে এভাবে খাটো করা হলো। এটি হয়তো একটি বৃহত্তর ষড়যন্ত্রের শুরু। যে ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি বলে ভাবছি, সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা কি তবে ফজলুর রহমানদের কাঁধে চেপে বসেছে? তারা কি আবার সেই একই ডিক্টেটরশিপের পথে হাঁটতে চাইছেন, যেখানে ভিন্ন মত মানেই রাজাকার? সবশেষে একটি কথা পরিষ্কার, বাংলাদেশ আর আগের জায়গায় নেই। জনরোষের যে নতুন ভাষা ছাত্ররা শিখিয়ে দিয়েছে, তা যে কোনো অহংকারী নেতার গদি নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফজলুর রহমান এবং তার সমমনাদের মনে রাখা উচিত, আয়না ঘরের দিন শেষ হয়েছে। এখন আয়নায় নিজের চেহারা দেখার সময়। নিজের দলের ভেতর কতজন শাহ আজিজুর রহমান আর সালাহুদ্দিন কাদের চৌধুরীর আদর্শ লালন করছেন, তা আগে পরিষ্কার করুন। অন্যের গায়ে কাদা ছোড়ার আগে নিজের ঘরটা একটু ঝেগে দেখুন। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দম্ভের পাহাড় গড়তে চান, তারা কি জানেন না যে বালির বাঁধ বেশিক্ষণ টিকে থাকে না? সম্মানিত দর্শক, আজকের খবর এখানেই শেষ হলো। আরও বিস্তারিত ও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।